হুম, আমাদের কাছে কিছু প্রমাণ আছে, ওর বিরুদ্ধে জলদি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বপ্নিল যখন বাড়িতে পৌঁছালো তখন সন্ধ্যা 6টার মতন হবে। রাহিতা একা বাসায় আছে, তাই অফিসের কাজ মিটিয়ে অন্ধকার নামার আগে আগেই ক্লান্ত শরীরে তড়িঘড়ি করে সে বাসায় আসার চেষ্টা করেছে। কবার কলিং বেল বাজাতেই রাহিতা মিষ্টি এসে দরজা খুলে দিল। নীল রঙের সালোয়ার কামিজ পরে মাথায় কাপড় দেওয়া স্নিগ্ধ রাহিতাকে দেখে কিছুক্ষণের জন্য মন প্রাণ জুড়িয়ে গেল স্বপ্নিলের। এতক্ষণের ক্লান্তি যেন নিমিষেই জিইয়ে গেল। আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে, কিন্তু এই মুহূর্তে স্বপ্নের কাছে মনে হলো তার ব্যক্তিগত চাঁদের সামনে আকাশের চাঁদ যেন কিছুই না। বাড়ির ভেতরে ঢুকে গেট লক করে রাহিতার সাথে উপরে যেতে যেতে স্বপ্নিল প্রশ্ন করে, কি করছিলে তুমি? মাথায় কাপড় কেন? নামাজ পড়ছিলাম। আপনি আজ তাড়াতাড়ি এলেন যে? ভাবছিলাম আজ যদি আবার কারেন্ট যায় আর তুমি ভয় পেয়ে বাসা থেকে পালিয়ে যাও, তাহলে তো আমার বিপদ, তাই তাড়াতাড়ি এলাম। দুষ্টু হেসে স্বপ্নিল বলে। ওর কথায় লাজুক হেসে ওর বাহুতে হালকা মারে রাহিতা। রুমে যেতেই স্বপ্নিল ফ্রেশ হতে চলে যায়। বের হয়ে আসতেই রাহিতার পাশাপাশি বিছানায় বসে। স্বপ্নিল খেয়াল করে রাহিতা গম্ভীরভাবে তাকিয়ে আছে ওর দিকে। ভ্রু কুঁচকে স্বপ্নিল শুধায়, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? হুম, আমায় কি আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে? স্বপ্নিলের কথায় চোখ পাকায় রাহিতা। আগের ন্যায় গম্ভীর ভঙ্গিমায় বলে, এসব বাদ দিন। আপনি সকালে আমার সাথে ওরকম করলেন কেন? সব খুলে বলুন আমায়। এখনই? আমি তো মাত্র বাসায় এলাম, পরে বলি। না, আমার সকাল থেকেই সবটা জানার জন্য ভেতরে খচখচ করছে। আপনি এক্ষুনি বলবেন প্লিজ। স্বপ্নিল, মানা করবেন না। রাহিতার এত কৌতূহল দেখে আর দ্বিমত করে না স্বপ্নিল। হঠাৎ সব জড়তা ভেঙে রাহিতাকে অবাক করে দিয়ে বলে, তোমার কোলে একটু মাথা রাখতে দেবে রাহি? আমি ভীষণ ক্লান্ত। এ প্রথম স্বপ্নিলের তরফ থেকে এমন নিঃসংকোচ আবদার শুনে মানা করার দুঃসাহস পায় না রাহিতা। বিছানায় হেলান দিয়ে বসে স্বপ্নিলকে কোলে মাথা রাখতে ইশারা করে। ওর সম্মতি পেয়ে আর বিলম্ব করে না স্বপ্নিল। সাথে সাথে এসে রাহিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বিষাদময় নিঃশ্বাস ফেলে এক এক করে সবকিছু খুলে বলে। রাহিতাও একসাথে ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে পুরো কাহিনী শুনতে থাকে স্বপ্নিলের থেকে। নিশুতির রাতের পূর্ণিমা চাঁদ যেন আরো একবার সাক্ষী হয় দুজনের মন বিনিময়ের এক নতুন অধ্যায়ের। রাত 9টা। রাহিতার পাশে বসে আছে স্বপ্নিল। পলকহীন নিঃশব্দভাবে দেখে যাচ্ছে মেয়েটার নত করে রাখা মুখশ্রী। রাহিতার উজ্জ্বল মুখের সামান্য লালচে ভাব, ফোলা ফোলা চোখ ও ভেজা পাপড়ি স্বপ্নিলকে যা বোঝার বুঝিয়ে দিয়েছে সব। সন্ধ্যায় অফিস থেকে ফিরে ওর কোলে মাথা রেখে অফিসের সব কথা খুলে বলছিল সে। জুবাইরের নামক ছেলেটা কিভাবে তার কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার ফলে ওদের কতটা ভোগান্তি হয়েছে সবকিছুই জানিয়েছে স্বপ্নিল। গোপন রাখেনি কিছুই। বলা শেষে ক্লান্তি অবসাদে ঘুমের সাগরে তলিয়ে গিয়েছিল সে। উঠেছে একটু আগে, কিন্তু ঘুম থেকে উঠে রাহিতার চেহারার এ হাল দেখে বেশ খানিকটা বিস্মিত হয় স্বপ্নিল। রাহিতা কেঁদেছে, কিন্তু কেন? সে চলে যাবে দেখে, নাকি অন্য কোনো কারণে? স্বপ্নিলের মাথায় হাজার প্রশ্নের মেলা। এদিকে স্বপ্নিলকে জাগতে দেখে চোখের পানি মুছে চুপচাপ বসে থাকার অভিনয় করে রাহিতা। স্বপ্নিলকে সে জানতেই দিবে না ওর প্রতি নিজের দুর্বলতার কথা। স্বপ্নিল মুখ খোলে। রাহিতা ভেঙে প্রশ্ন করে, মন খারাপ কেন তোমার? আমার সাথে সবাই বারবার বিশ্বাসঘাতকতা করে শুনে খারাপ লাগছে? স্বপ্নিলের প্রশ্নে চকিত দৃষ্টিতে তাকায় রাহিতা। ওর কণ্ঠে এক অদ্ভুত বিষাদ ছিল, যা রাহিতার হৃদয়ে ক্ষত সৃষ্টি করে। আসলেই তো, কেন স্বপ্নিলের সাথে বারবার এমন হয়? কি দোষ ওর? সবাই কেন ওর সাথে এরকমটা করে? রাহিতার মনে রাগ হয়, নাক ফুলিয়ে জবাব দেয়, ওরা এত খারাপ কেন? কোনো কারণ ছাড়াই একজন মানুষকে ধোঁকা দিতে ওদের বিবেকে বাঁধল না? আর আপনি ওনাকে এখনো ছেড়ে দিয়ে বসে আছেন কেন? তাকে চূড়ান্ত শাস্তি দেবেন, মামলা করবেন তার নামে। রাহিতার কণ্ঠে তেজ দেখে স্বপ্নিল খানিকটা অবাক হয়। মনে মনে নিজের প্রতি ওর এত চিন্তা দেখে খুশিও হয় ও। এক দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিল বলে, আমি শাস্তি দেবো তো ওকে। কিছু প্রুফ আছে আমাদের কাছে, সেগুলো প্রমাণ সমেত দেখালেই ওর বিরুদ্ধে অফিসিয়াল মামলা করা যাবে। আমার বিশ্বস্ত কর্মচারী হ্যান্ডেল করছে ব্যাপারটা, তুমি চিন্তা করো না। এই বিশ্বস্ত কর্মচারী আবার কে? এটাও যদি ধোঁকা দেয় তখন কি করবেন আপনি? চোখ সরু করে শুধায় রাহিতা। ওর কথায় এবার প্রশস্ত হাসে স্বপ্নিল।
বাতাসের দরুন রাহিতার কপালে উড়ে আসা কিছু এলোমেলো চুলগুচ্ছ কানের পিছে গুজে দিতে দিতে বলে, আরে বাবা, এটা আমার ম্যানেজার তুষার। সকালে যে ফোন করেছিল না, ওই ছেলে। এ আমার সাথে ব্যবসা শুরু থেকে আছে, আমার রাইট হ্যান্ড বলতে পারো। হে অন্তত আমায় ধোকা দেবে না, এটা আমি জানি। যদি দেয়া লাগতো তবে আগেই দিত। এমন অনেক সুযোগ ছিল ওর কাছে। আমার পরে কোম্পানির সব খুঁটিনাটি তথ্য সেই জানে, তাই ওর ব্যাপারে আমার সন্দেহ নেই। তাছাড়াও জুবাইরের বিশ্বাসঘাতকতার ব্যাপারটা তুষারই ধরেছে আগে এবং কনফার্ম করেছে আমায়। এটা নিয়ে জলদি একটা সমাধান হবে। স্বপ্নিলের দৃঢ় কণ্ঠ ও আত্মবিশ্বাস দেখে চুপ হয়ে যায় রাহিতা। মাথা নাড়িয়ে সায় দিয়ে মুখ দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তবু সাবধানে থাকবেন। হুম, এখন বলো তুমি কাঁদছিলে কেন তখন? কখন আমি কাঁদিনি তো। আমার সাথে একদম মিথ্যে বলবে না রাহি। তোমার রন্ধ্র রন্ধ্র এখন জেনে গেছি আমি। আমার থেকে লুকিয়েও লাভ নেই। মুখ স্বীকার না করলেও তোমার এই ফোলা ফোলা চোখ ও হালকা লাল হওয়া নাক কিন্তু ঠিকই বলছে আমায়। কথার মাঝেই রাহিতার চোখের পাতায় ও নাকে তর্জমা ছুঁয়ে দেয় স্বপ্নিল। ওর হঠাৎ ছোঁয়ার ঈষৎ কেঁপে ওঠে রাহিতা। খানিকটা বিরক্তও হয় বটে। এই স্বপ্নিলটা এত নাছোড়বান্দা কেন? সবকিছু ওর বুঝতেও জানতেই হবে বা কেন? রাহিতা এখন কিভাবে বলবে যে যতটা না মন খারাপ ওর অফিসের কথা শুনে হয়েছে, তার চেয়ে অধিক মন খারাপ হয়েছে স্বপ্নিলকে প্রায় 2 সপ্তাহের জন্য মালয়েশিয়া যেতে হবে শুনে। এতদিন ওকে চোখের সামনে দেখবে না, ওর দুষ্টু ফাজিল কথাগুলো শুনবে না। এসব ভাবতেই রাহিতার চোখ ভরে উঠছিল জলে। মাত্রই তো স্বপ্নিল ওর প্রতি দুর্বলতা অনুভব করতে শুরু করেছে, ওকে মন দিতে শুরু করেছে। তবে কেন এ সময় এই দূরত্ব সৃষ্টি হতে হবে? কেন মনের প্রশ্ন মনেই থেকে যায়, উত্তর পায় না রাহিতা। এসব ভাবনার মাঝে পুনরায় ওর গালে টোকা দেয় স্বপ্নিল। রাহিতা তাকাতেই ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে ইশারায়। দম ফেলে নাছোড়বান্দার উদ্দেশ্যে রাহিতা বলে, আসলে বাবা মার কথা মনে পড়ছিল খুব, তাই কেঁদেছি একটু, তেমন কিছুই না। রাহিতা সরল মুখে মিথ্যা কথা বললেও স্বপ্নিল পুরোপুরি বিশ্বাস করতে পারল না। মনের মধ্যে কিছু প্রশ্ন থেকেই গেল তবু, কিন্তু এই মুহূর্তে সেগুলোকে পাত্তা না দিয়ে সাহায্য বলল, তাই এই সামান্য ব্যাপারে কাঁদছ? তুমি চাইলে কালই দেখা করিয়ে নিয়ে আসবো আব্বু আম্মুর সাথে। কিন্তু আমি অবাক হলাম শুনে, এত ছোটোখাটো বিষয়ে কান্নাকাটি করা তোমাকে মানায় না। ছি রাহি, তোমায় আমি স্ট্রং মেয়ে জানতাম। স্বপ্নিলের কথায় মনের দুঃখে হাসে রাহিতা। ভালোবাসার প্রদীপের তাপ যে মরিচা ধরে হৃদয়কেও গলাতে সক্ষম, সেখানে সে তো কোমল মনের এক সাধারণ মানুষ। সে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখবে? নির্বোধ স্বপ্নিল তো এসব বুঝবে না। যদি বুঝতো তবে কত আগেই না রাহিতার চোখে ওর প্রতি ভালোবাসার টের পেত। প্রতিদিন কত শতবার মেয়েটা ওকে লুকিয়ে লুকিয়ে দেখে, এসব লক্ষ্য করত। কিন্তু আফসোস, যতদিন না স্বপ্নিল নিজে প্রেমে পড়বে ততদিন হয়তো এসব ওর চোখের আড়ালেই থেকে যাবে। মনের আক্ষেপ গোপন করে স্বপ্নিলের উদ্দেশ্যে রাহিতা বলে, ঠিক আছে, আর কাঁদবো না, এখন চলুন ডিনার করি। সন্ধ্যায় তো কিছু খেলেন না, ক্ষুধা লাগেনি? হুম, লিখেছো তো। আচ্ছা চলো নিচে যাই। অতঃপর দুজনেই খাওয়া দাওয়ার জন্য নিচে চলে যায়। রোজকার ন্যায় আজকেও খাবার টেবিলে একে অপরের সাথে সুখ দুঃখের আলাপ চলে। মধ্যরাত, আকাশে নির্জন চাঁদ চুল আছড়ে ড্রেসিং টেবিল থেকে উঠতেই রাহিতার চোখে পড়ল পেছনে দাঁড়ানো স্বপ্নিলকে। রাতের আধারের ন্যায় গাঢ় তার দৃষ্টি। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাহিতার পেটে মোচড় দেয়। হঠাৎ কি হলো ছেলেটার? সচরাচর তো এভাবে তাকায় না ওর দিকে। রাহিতার ভাবনার মাঝে স্বপ্নিল কখন এগিয়ে এসেছে সে টের পায় না। যতক্ষণে উপলব্ধি করে ততক্ষণে স্বপ্নিল নিঃশব্দে অনেকখানি এগিয়ে এসেছে। তা দেখে রাহিতা 2 কদম পিছিয়ে গেল। কি হলো, পিছিয়ে যাও কেন? আপনি কাছে আসছেন কেন? আমি কাছে আসবো না তো কে আসবে? স্বপ্নিলের দৃষ্টি ছুরির ন্যায় ধারালো, গভীর, যে নজর ভেতরটা নাড়িয়ে দেয়, তীক্ষ্ণভাবে ছুঁয়ে যায়। রাহিতা চমকায়। হঠাৎ করে স্বপ্নিলের এ বদলে যাওয়া আচরণ সর্বাঙ্গে শিহরণ জাগায়। ক্রমশ পিছিয়ে পিঠ যখন দেয়ালে ছুঁই ছুঁই, সে মুহূর্তে স্বপ্নিল কোমর জড়িয়ে টেনে নেয়। নিমিষেই ওর বলিষ্ঠ শরীরের দৃঢ় বাহুবন্ধনে আবদ্ধ হয় রাহিতা। স্বপ্নিল ঝোঁকে। রাহিতা তরতর করে কম্পন অষ্টদয়ের দিকে দৃষ্টি আবদ্ধ করে ধীরে ধীরে এগোতে থাকে।
লজ্জায় শঙ্কায় আক্ষিদয় বড় হয় রাহিতার। কি করছেন যা আরও আগেই আসা উচিত ছিল। আপনি? ইস, এমন মুহূর্তে কথা বলে ডিস্টার্ব দেওয়ার কোনো মানে হয় না রাহি। চুপ থাকো, এত নড়াচড়া করবে না। যা হতে চলেছে হতে দাও। কথাটা বলে থেমে যায় স্বপ্নিল। কিছুক্ষণ পর কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলে, যদি পারো তবে সাড়া দাও। কথাটার মর্মার্থ উপলব্ধি হতেই লজ্জায় চোখ জোড়া খিচে বন্ধ করে রাহিতা। বেশ কিছুক্ষণ পেরোয়, স্বপ্নিল এগোয় না। যা ভেবেছিল তা হতে না দেখে ইতস্ততভাবে চোখ মেলে তাকায় রাহিতা। খেয়াল করে স্বপ্নিল দুষ্টু হেসে ঠাই চেয়ে আছে ওর চোখের দিকে। ওকে বোকা চাহনিতে চেয়ে থাকতে দেখে স্বপ্নিলের ঠোঁটের কোণে বেঁকে যায়। মুখখানা নিজ হতে এগিয়ে যায়। এক হাতে ওর গাল চেপে ধরে কোমর অষ্টজোড়া সদর্পে দখল করে নেয় আবেশে। বিস্ময়ে রাহিতা কিছু বুঝে ওঠার আগেই স্বপ্নিলের চুম্বনের তীব্রতা প্রলম্বিত হয়। তারপর তড়াক করে ঘুম থেকে জেগে ওঠে স্বপ্নিল। কপালে তার বিন্দু বিন্দু ঘাম, বুকের গতি অসম, শ্বাস প্রশ্বাস এলোমেলো। শুষ্ক গলায় ঢোক গিলে আশেপাশে তাকায় সে। বিছানার অপর প্রান্তে গম্ভীর ঘুমে মগ্ন রাহিতাকে দেখে উপলব্ধি করে যে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ব্যাপারটা বোধগম্য হতেই বেশ খানিকটা অবাক হয় স্বপ্নিল। প্রায় সাথে সাথেই আবারও চোখ বন্ধ করে। ঘোরগ্রস্ত স্বপ্নিলের মনে হলো একটু আগেই যেন রাহিতা ওর খুব কাছেই ছিল, অথচ এখন সে বিছানার অন্য প্রান্তে পাশ ফিরে শুয়ে আছে। এত কাছে তবু কত দূরে। কেন স্বপ্নটা সত্যি হলো না? আফসোস হয় মনে। পরক্ষণে নিজের ভাবনায় নিজে বেকুব সাজে স্বপ্নিল। নিজের মনকে প্রশ্ন করে, সে কি রাহিতাকে ভালোবাসে? সে কি প্রস্তুত পুরো ধস্তর সংসার শুরু করতে? মনের অনিশ্চয়তা যায় না। হতাশ স্বপ্নিল পুনরায় শুয়ে পড়ে। নিষ্পলক চেয়ে থাকে পাশে শোয়া রাহিতার দিকে। কি হতো যদি এদিক ফিরে ঘুমোতো মেয়েটা? কেন সে কাছে আসে না? স্বপ্নিল তো একবার প্রেমে ধোঁকা খেয়ে ভয় পাচ্ছে, আবারও সেই নৌকায় পা দিতে। কিন্তু রাহিতা কেন এগিয়ে আসছে না ওর দিকে? সে কি ওর কাছে আসতে চায় না? স্বপ্নিল মনে মনে অভিমান করে, আজ আর ঘুম আসবে না বোধ হয়। আজ স্বপ্ন দেখেছে তা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। এই দুঃখে তার তৃষ্ণার্ত বুকে খরা নামে। একবার হাত বাড়িয়ে রাহিতাকে নিজের দিক টেনে নিতে যেও নেয় না। হাত গুটিয়ে নিয়ে সোজা হয়ে টান টান শুয়ে পড়ে। রাহিতার ঘুমন্ত মুখশ্রী দেখার লোভ শক্তভাবে দমন করে চোখ বুজে ফেলে। কয়েক মুহূর্ত পার হতেই রাহিতা ঘুমের ঘরে পাশ ফেরে, যেন স্বপ্নিলের লুকায়িত আকাঙ্ক্ষা টের পেয়েছে। সেভাবেই হঠাৎ এগিয়ে এসে মাথা রাখে ওর বুকে। আচমকা নিজের ওপর ভার অনুভব করায় তড়িৎ গতিতে চোখ মেলে স্বপ্নিল। রাহিতাকে ওর বুকে মিশে থাকতে দেখে অজানা খুশিতে চোখ দুটো ঝিলমিলিয়ে ওঠে। বহু কাঙ্ক্ষিত কিছু পেলে যেমন মানুষ আগলে রাখে নিজের কাছে, ঠিক সেভাবেই রাহিতার মুখের দিক নিমিষে চেয়ে দুহাতে বদ্ধ করে নিজের সাথে মিশে রাখে ওকে। অথচ রাহিতার সেদিকে হুঁশ নেই। ঘুমন্ত সে বুঝলই না নিজের অজান্তে কিভাবে সে তার বৈধ প্রেমিকের বুকের মরুভূমিতে এক পশলা প্রেমের বৃষ্টি নামিয়েছে। দিলারা বেগম ও সামিরা চলে এসেছেন বাসায়। তার আগের দুটো দিন ছিল স্বপ্নিল ও রাহিতার ছোট্ট বিবাহিত জীবনের সবচেয়ে একান্ত ও মধুর সময়। কথায় আছে সুখের দ্রুত চলে যায়, হলো তাই। আগামীকাল স্বপ্নিল চলে যাবে মালয়েশিয়া, যার দরুন একদিনও অফিসের কাজে বেশ ব্যস্ত থেকেছে সে। রাহিতাও ভার্সিটি খুলেছে, সেও পড়াশোনা ও বন্ধু বান্ধবদের সাথে ব্যস্ত হয়ে পড়েছে। সব মিলিয়ে সে রাতের পর স্বপ্নিল রাহিতার খুব একটা একাকী সময় কাটেনি। তবু স্বপ্নিলের যাওয়ার দিন যত ঘনিয়ে এসেছে দুজনের মন খারাপ ততই প্রখর হয়েছে। একই সাথে দুজনের মাঝে দৃশ্যমান রূপে একে অপরের প্রতি টান বেড়েছে। দূরত্বের আগে কাছে আসা যাকে বলে। কাল চলে যাবে বলে আজ তাড়াতাড়ি বাসায় চলে এসেছে স্বপ্নিল। আসার পর কি মনে করে যেন রাহিতার জন্য সাদা গোলাপ নিয়ে এসেছে। সেদিন কথায় কথায় রাহিতা বলেছিল ওর ফুল ভীষণ পছন্দ। বলা বাহুল্য কথাটা মাথায় রেখেই স্বপ্নিলের এ কাজ। কেননা আজকাল রাহিতার ছোট ছোট খুশির কারণ হতে পারলেও যেন অদ্ভুত প্রশান্তিতে মেতে ওঠে তার অন্তর। স্বপ্নিল রুমে অফিস থেকে এসে গোসল করেছে। এদিকে নিচে ওর জন্য চা করতে এসেছিল রাহিতা। রাহিমা খালা বানিয়ে দিতে চাইলেও রাহিতা নিজেই
স্বপ্নিলের জন্য এসব করতে ভালোবাসে। তা দেখে কেউ আর দ্বিমত করে না। চায়ের পানি চুলোয় বসিয়ে দিয়ে শাশুড়ির কাছে ড্রয়িং রুমে আসে রাহিতা। দিলারা বেগম পারতপক্ষে টিভি দেখলেও ছেলের তাড়াতাড়ি বাসায় আসা, পকেটে লুকিয়ে রাখা গোলাপ এসব ঠিকই নজরে পড়েছে তার। দুজনের সম্পর্কে এমন উন্নতি দেখে মনে মনে অত্যন্ত খুশি হয়। বার কয়েক মাশাল্লাহ বললেও মুখ ফুটে কাউকে বুঝতে দেয়নি কিছু। মা হয়ে তিনি বুঝেন তার ছেলে কতটা চেষ্টা করেছে রাহিতার সাথে ভালো থাকার, ওকে ভালোবাসার। তাই এ মুহূর্তে কোনো কিছু বলে স্বপ্নিলকে বিব্রত করতে চাননি তিনি। তবে রাহিতা এবং ওর অনুভূতি সম্পর্কে আগে থেকে অবগত হওয়ায় ওকে এ বিষয়ে জিজ্ঞেস করাই যায় বলে উচিত মনে করলেন তিনি। তাই তো পাশে বসা রাহিতার উদ্দেশ্যে তিনি বললেন, কি ব্যাপার বৌমা, আমার ছেলেকে পুরোপুরি পটিয়ে নিয়েছো বুঝি? শাশুড়ির এমন কথায় চমকে ওঠে রাহিতা। লজ্জা পেয়ে বলে, কী সব বলছেন মা? ঠিকই তো বলছি, তোরা দুটো বুঝিস আর নাই বুঝিস, আমার যা বোঝার সব কিন্তু ঠিকই বুঝে ফেলেছি। তারপর বল, দাদি কবে হচ্ছি? এবার ওনার কথায় লজ্জায় কুঁকড়ে যায় রাহিতা। পরক্ষণেই অজানা বিষাদে ছেয়ে যায় ওর অন্তর। স্বপ্নিলের সাথে যে এখনো ওর সম্পর্ক ততটা গভীর হয়নি, এটা কি মুখে বলা যায়? দ্বিধান্বিত সে এদিক ওদিক তাকিয়ে ভাবে শাশুড়িকে কি বলবে। উনি হয়তো ভাবছেন ওদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক শুরু হয়ে গেছে। অবশ্য শুধু দিলারা বেগম কেন, এখন ওদের দুজনকে বাইরে থেকে দেখলে যে কেউই ভাববে ওরা একটি সুখী স্বাভাবিক দম্পতি। কিন্তু দুজনের ভেতরে যে এখনো জড়তার দেয়াল পুরোটা ভাঙেনি, সেটা স্বপ্নিল রাহিতা ছাড়া আর কেউ জানে না। তবুও রাহিতা আশা হারায়নি, এবং রাহিতার এ আশায় প্রদীপ জ্বলে থাকার কারণ স্বপ্নিল নিজেই। কেননা আজকাল স্বপ্নিলের হুটহাট ওর জন্য বাসায় জলদি চলে আসা, মাঝে মধ্যে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, রাহিতার পছন্দ বলে মাঝে মধ্যে ফুল নিয়ে আসা, এসব কিসের লক্ষণ রাহিতার বুঝতে অসুবিধা হয় না। স্বপ্নিল যে এতদিনে তাকে ভালোবেসে ফেলেছে, রাহিতা সেটা এখন বুঝে ঠিকই, কিন্তু ওর মুখ থেকে কি করে স্বীকার করাবে তা ভেবে পায় না। যে নিজে ভালোবাসে সেই যদি স্বীকার না করতে চায়, তবে তাকে কিভাবে বলানো যায়? স্বপ্নিলের মতো তেরা ছেলেকে কিভাবে লাইনে আনা যাবে? ভেতরে রাহিতা হয়রান। এসব ভাবনার মাঝে পুনরায় শাশুড়ির কথায় ধ্যান ভাঙে তার। কি রে, কই হারিয়ে গেলি? কোথাও না মা, আমি একটু আসছি, ওনার চা হয়ে গেছে, দিয়ে আসি। কথাটা বলেই রাহিতা উঠে চলে যায়। ওর এভাবে লজ্জা পেয়ে উঠে চলে যাওয়া দেখে মনে মনে হাসেন দিলারা বেগম, কিন্তু একই সাথে তিনি অদেখাও করতে পারেন না। তার প্রশ্ন শুনে রাহিতার মুখটা কিভাবে মেঘে ঢেকে গিয়েছিল, আর এতেই ওনার মনে খানিকটা খটকা লাগে। আসলে ওদের দুজনের মাঝে সবকিছু ঠিক আছে তো, নাকি তিনি যা দেখছেন তার সবটাই মরীচিকা? যদি এমনটাই হয় তবে তো এটা হতে দেওয়া যাবে না। আর কতদিন ওরা এভাবে অনিশ্চিত সম্পর্কে ঝুলে থাকবে? স্বপ্নিল কাল চলে গেলে পুনরায় রাহিতার সাথে এ ব্যাপারে কথা বলবেন তিনি। এরপর শীঘ্রই কোনো ব্যবস্থা নিতে হবে, কঠিন মনে ভাবেন দিলারা বেগম। আজ রাতে বেশ জলদি খেতে বসেছে সবাই। ডাইনিং টেবিলে পরিবারের সাথে খাওয়া দাওয়া ও গল্পগুজবে আসর জমেছে। আগামী 2 সপ্তাহ কাছের মানুষদের দেখবে না, তাই আজ একটু বেশি সময় নিয়ে ডিনার করার স্বপ্নিল। আসল উদ্দেশ্য পরিবারের সাথে বেশিক্ষণ সময় কাটানো, কেননা খাবার পরেই যে যার রুমে চলে যাবে সকলে। এরই এক ফাঁকে ছেলের উদ্দেশ্যে দিলারা বেগম বলেন, বাবা, তোর ফ্লাইট যেন কয়টায় কাল? ভোর 6:30 মা। আচ্ছা, রহিমা ফজরের নামাজের আগে আগে উঠে যেও কাল, আমি ডেকে দিব নে, রুটি বানিও। শুধু শুধু খালাকে কষ্ট দিচ্ছ কেন মা? আমি নাস্তা করব না এত সকালে, প্লেনেই খাবার দিবে, তখন খেয়ে নিবনি। মায়ের কথা থামিয়ে জবাব দেয় স্বপ্নিল। ওর উত্তরে সন্তুষ্ট হন না দিলারা বেগম। ছেলেকে থামিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলেন, তোর থেকে আমি শুনতে চেয়েছি, আমি যা বলেছি সেটাই হবে, তুই খেয়েই যাবি কাল। কিন্তু মা তুমি। একবার বলেছি না স্বপ্নিল, আমি তর্ক করতে চাই না আর এ ব্যাপারে। মায়ের শক্ত কথায় স্বপ্নিলের মেজাজ বিগড়ে যায়। হুট করে রেগে যাওয়া তার পুরনো স্বভাব, আজও তার ব্যতিক্রম হলো না। গজগজ করতে করতে মুখ ফসকে বলে, হ্যাঁ, তোমার কথা শোনা ছাড়া আর উপায় আছে নাকি আমার কাছে? সারা জীবন তো তোমার ইচ্ছা মতোই চলেছি, নিজের ইচ্ছার কি আদৌ কোনো দাম আছে আমার? তোমার ইচ্ছে অনুযায়ী চলতেই তো আমার জীবনটা কেটে গেল।
হুট করে বলে ফেলা স্বপ্নিলের এ কথায় পরিবেশ নীরব হয়ে যায়। চুপচাপ খেতে থাকা রাহিতাও হঠাৎ করে খাবার মুখে রেখেই থেমে যায়। দিলারা বেগম আগের ন্যায় একইভাবে চেয়ে আছেন ছেলের দিকে। নিজের ছেলের এর স্বভাব সম্পর্কে তিনি চির অবগত, তাই স্বপ্নিলের রাগকে বিশেষভাবে গায়ে না মাখলেও ওর বলা শেষের কথাটা আচমকা ওনাকে ভাবিয়ে তোলে। তবে কি স্বপ্নিল তার বিয়ে নিয়ে ইনডিরেক্টলি এভাবে বলল? সে কি এখনো খুশি নয়? এদিকে সকালে রাহিতার আধার ঘন মুখ, অপরদিকে স্বপ্নিলের মুখের এমন কথা না চাইতেও তার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিল। জোর করে একটা সম্পর্ককে কখনোই টিকে রাখা যায় না, এটা দিলারা বেগম জানেন এবং তিনি এটার পক্ষেও নন। তবুও তিনি রিস্ক নিয়ে পরিস্থিতির খাতিরে স্বপ্নিলের সাথে রাহিতার বিয়ে দিয়েছিলেন।